এলিজা লেখনীতে ডাইনিম রোজ লাখি। জাহাঙ্গীর ঘর থেকে কম বের হয়। জয়া চলে যাওয়ার পর জাহাঙ্গীর নিঃস্ব হয়ে গেছে। অপূর্ব ছাদে বসে আছে। এলিজা বাড়িতে নেই আজ 3 দিন ধরে। এনজিওর জন্য যেতে হয়েছে। অপূর্ব ছাদে বসে একা একা বিড়বিড় করছিল। তৎক্ষণাৎ উপস্থিত হলো তানভীর। তানভীর বলল, না বলেই চলে আসলাম। অপূর্ব ঘুরে তাকায়। তানভীর অপূর্বর পাশে বসে। অপূর্ব ভালো মন্দ তানভীরকে জিজ্ঞাসা করে। অপূর্ব মৃদু হেসে উত্তর দেয়। অপূর্ব হঠাৎ করে মনে পড়ে সূর্যের কথা। সূর্য কি খবর? মা মারা গেল তখনও তো আসলো না ছেলেটা। তানভীর সামনের দিকে দৃষ্টি স্থাপন করে বলল, অনেকদিন থেকে ওর খবর নেই। জানি না হঠাৎ হঠাৎ কোথায় যায়। অপূর্ব চিন্তা যেন হঠাৎ করে বেড়ে গেল সূর্যকে নিয়ে। মা হারানোর বেদনায় সবকিছু ভুলে গিয়েছিলাম। সেদিন সূর্যের মা ফোন দিয়ে সূর্য বাড়ি ফেরেনি বলেছিল। তারপর আর খোঁজ নেওয়া হয়নি ওর। অপূর্ব মনস্থির করলো এখনই একবার সূর্যদের বাড়ি যাবে। অপূর্ব সূর্যের বাসার উদ্দেশ্যে রওনা হয়। তানভীর নিজ বাসার মধ্যে চলে যায়। অপূর্ব সূর্যের বাড়ির দিকে রওনা হলো। বাড়ির গেট খোলা। ভেতরে আসে ঘরের দরজাও খোলা। অপূর্বর খটকা লাগলো। এদিক সেদিক পরখ করলো, কোথাও কাকে দেখতে পেল না। ছাদে চলে গেল সে। সূর্যের মা আর বোন রোদ পোহাচ্ছে। অপূর্ব হঠাৎই গলা কাশি দিল। সূর্যের মা তাকালো অপূর্বর দিকে। অপূর্ব বলল, মাফ করবেন, দরজা খোলা ছিল, অনুমতি না নিয়ে চলে এসেছি। সূর্যের মা অপূর্বকে দেখে 2 কদম সামনে এগোলেন। সূর্য কোথায়? অপূর্ব অবাক হয়। অপূর্ব ভুরু কুঞ্চন করে তাকালো তার মায়ের দিকে। সূর্য কবে থেকে বাড়ি ফেরেনি। সূর্যের মা উল্টো দিকে ঘুরে বলল, আজ 8 দিন ধরে ওর কোনো খবর নেই। তোমাকে যেদিন ফোন দিয়েছিলাম তার আগের দিন সূর্যকে শেষবারের মতো দেখেছি। জানি না ছেলেটার কি হয়েছে আমার। অপূর্বর খটকা লাগলো। অপূর্ব কিছু না বলে দ্রুত স্থান ত্যাগ করে। অপূর্ব থানাতে আসে। যে 2জন কনস্টেবলকে সিভিল পোশাকে সূর্যের ওপর নজরদারি রাখার জন্য বলেছিল তাদের কাছে আসে। অপূর্ব তাদের কাছে জিজ্ঞাসা করে, সূর্য কোথায়? ও আজ 8 দিন ধরে নিখোঁজ, আর তোমরা আমাকে জানাওনি? এ কেমন কথা? কনস্টেবল 2জন চুপ করে আছে, কিছু বলতে চাচ্ছে না। অপূর্ব দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে কনস্টেবল বলে, দুঃখিত স্যার, ওই দিন আমরা সূর্যকে অনুসরণ করেও তাকে ধরতে পারিনি। অপূর্ব অবাক হলো। কোন দিন? কোথাও গিয়েছিলে? কি বলছো তোমরা? বুঝতে পারলাম না। কনস্টেবল বলল, বুড়িগঙ্গা নদীর তীর থেকে একটা কালো রঙের মাইক্রোতে সূর্য উঠেছিল। মাইক্রোটার ভেতরে অন্য কেউ ছিল, কিন্তু দেখতে পারিনি। আমরা অনুসরণ করি, কিন্তু চোখের পলকে হারিয়ে যায়। অপূর্ব চোখ বড় বড় করে ফের তার মানে সবকিছুর পেছনে সূর্যের হাত আছে, আর আমি ওকে বিশ্বাস করে ঠিক করিনি। কিন্তু এর শেষ আমি দেখে ছাড়বো। আমি দেখিনি বউকে। অপূর্ব তার আগে শেষবারের মতো সমস্ত বন্ধু বান্ধবের কাছে যায়। কারোর সাথে সূর্যের কোনোদিন যোগাযোগ নেই, কিন্তু হিমিলাজ 10 মাস ধরে নিখোঁজ। সবার ব্যাপারে খোঁজ নিতে নিতে বেলা ফুরিয়ে সন্ধ্যা হয়ে যায়। অপূর্ব বাড়ি ফেরেনি। ফিরেই বা কি করবে? বাড়িতে মা নেই, এলিজা নেই। অপূর্ব থানায় বাহিরে আসে। কিছুক্ষণ পায়চারি করে। অপূর্বর ভেতরে সূর্য চিন্তা গ্রাস করছে। অপূর্ব মন স্থির করলো আজ রাতেই একা রুশরাজে যাবে। এখন পর্যন্ত সন্দেহ করা সবাইকে রুশরাজে দেখেছে, ওইখানে হয়তোবা জানতে পারবে। অপূর্ব তিলকনগরের উদ্দেশ্যে বের হয়, হাতের পিস্তল আর ছোট টর্চলাইট। অপূর্ব গাড়ি না গিয়ে রিক্সা নিয়ে বের হয়। তিলকনগরের রাস্তার সামনে এসে নামে। রাত ধীরে ধীরে বাড়ছে। চারদিকে নিশ্চুপ। শীতল হাওয়া বইছে। কোথাও থেকে কালো ধোঁয়া ভেসে আসছে। গাছের পাতাগুলো নেতিয়ে পড়েছে। অপূর্ব এগোতে থাকে। আশেপাশে কোনো মানুষ নেই। অপূর্ব ধীরে ধীরে এগোতে থাকে। অপূর্ব বারে বারে আশেপাশ দেখছে। কোথা থেকে হুট করে কে এসে যেন আঘাত করে বসে তাকে। বুঝতে পারে না কে করলো কাজটা। অপূর্ব পিছে ঘুরে তাকাতেই চমকে গেল সে। বুকের হৃৎপিণ্ড যেন থেমে গেল। অপূর্ব হাঁটতে হাঁটতে চলে যায় আবারও দিগন্ত নদীর তীরে।
কোথাও কোনো মানব দেখতে পায়নি সে। কে তাকে আঘাত করলো? অবাক লাগে তার কাছে। বিষয়টা কেমন যেন ভৌতিক হয়ে গেল। কোনো কথার জবাব নেই। অপূর্ব উল্টা ঘুরে রুশরাজের দিকে হাঁটা শুরু করে। আশেপাশে ভালো করে চোখ বুলায় না, কোথাও তো কিছু নেই। তবে এখান থেকে সবাই কোথায় যায়? অবাক লাগছে অপূর্বর কাছে। অপূর্ব ঘামছে, বা হাত দিয়ে ঘাম মুছে। চাঁদনি রাত, চারপাশে চাঁদনির আলোয় আলোকিত, কিন্তু কোথা থেকে যেন ধোঁয়া ভেসে আসছে। আশেপাশে মনে হচ্ছে জন্তু জানোয়াররাও ঘাপটি মেরে বসে আছে। অপূর্ব হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায়। কোথাও কিছু নেই। দিগন্ত নদী বাঁ দিকে অনেকটা দূরে। অপূর্ব হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। অপূর্ব নিশানা করে, আমি সেই জায়গাতে এসে পৌঁছেছি যেই জায়গা পর্যন্ত আমার ক্যাম্পেইনের সময় এসেছিলাম। এদিকে আর যাওয়া হয়নি কখনো, কারণ এখান থেকে ডান দিকে শুরু আকারে ছোট খাল বেয়ে ডান দিকে অর্থাৎ দক্ষিণে চলে গেছে। ওপাশে যাওয়ার মতো কোনো মাধ্যম নেই। ওপাশে বড় বড় মৃত গাছ, সাথে লতা পাতায় আবচ্ছন্ন। অপূর্ব ভেবে পাচ্ছে না, এখান থেকে তো কিছু পেল না। অপূর্ব ফিরে আসবে তখনই ভাবলো ওই ছোট খালটা কোথায় গিয়ে পৌঁছেছে, গিয়ে দেখা যাক। অপূর্ব দক্ষিণ দিকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। কোথাও কিছু নেই। গাছ লতা পাতা সবকিছু মৃত, খুব ভয়ানক জায়গা। অপূর্ব মন স্থির করলো ফিরে যাবে এখান থেকে। কিছু নেই, অনেক দূরে তো এসেছি, আর একটু সামনে এগোনোই যাক। আবারও ভাবলো দ্বিমনে। অপূর্ব কিছুক্ষণ সামনে এগোতেই দেখলো খালের ভেতরে ছোট্ট একটা নৌকা। অপূর্ব অবাক হয়ে যায়, চোখগুলো ছানা বড়া হয়ে যায়, ভেতরে কম্পনটা বেড়ে যায় ইতিমধ্যে। অপূর্ব সামনে এগোয়, টর্চের আলোতে দেখতে পায় এটা কোনো যেন নৌকা না, বিদেশি ছোট কোনো একটা নৌকাগুলোরই একটা। এরকম নৌকাগুলো বিভিন্ন পার্কে দেখা যায়, হুবহু একই রকম নয়, তবে এরকমই। খালের আয়তনে দৈর্ঘ্য আয়তন খুবই ছোট। অপূর্ব ধীরে ধীরে নিচে নামে, মনস্থির করলো এই নৌকা দিয়ে খালের ওপারে যেতে হবে। ওপারে হয়তো কিছু আছে। যেই চিন্তা সেই কাজ। অপূর্ব নৌকায় ওঠে, ওপারে চলে যায়। তৎক্ষণাৎ মনে হইল হয়তো কেউ ওপারে গিয়েছে, তাই নৌকাটার ওপারেই ছিল। এখন এপারে এসে সন্দেহ হবে। অপূর্ব নৌকাটা ঠেলে এপারে পাঠিয়ে দেয়। খাল নীরব, নৌকা ভেসে অন্যদিকে যায়। অপূর্ব ওপরে উঠে যায়। অপূর্ব অবাক হয়ে যায়, এটা কেমন জায়গা, কোথায় এলাম আমি? অপূর্ব ঘামছে, অপূর্ব ভয়ও হচ্ছে। এমন জঙ্গল, এত ভয়ানক হবে কি করে? বড় বড় গাছ, তাও আবার সব মৃত, যার সাথে বড় বড় মোটা লতা পেঁচিয়ে আছে। প্রচুর গাছে ঘন হয়ে আছে জঙ্গলটা। স্থানটা একদমই নির্জন। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে চারপাশ থেকে। ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে অপূর্ব। নিজের ভেতরটা যেন ধিমকি খেয়ে যাচ্ছে। অপূর্ব এগোতে থাকে। কিছুদূর এগোতে যা দেখে, অপূর্ব সম্পূর্ণভাবে বিঘ্ন হয়ে যায়। অপূর্ব শরীরটার সমস্ত শক্তি নিমেষে শেষ হয়ে যায়। বিভিন্ন বড় বড় মৃত গাছের আড়ালে বড় একটা পরিত্যক্ত বাড়ি। এ বাড়ি জঙ্গলের বাড়ি, তাও আবার পরিত্যক্ত, কয়েকশো বছরের পুরনো বাড়ি। অপূর্ব সামনে এগোবে না পেছনে ঘুরবে বুঝতে পারছে না। অপূর্ব মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকে, আয়াতুল কুরসি পাঠ করে, এরপর সামনে এগোয়। ধীরে ধীরে বাড়িটির দিকে এগোয়। অপূর্ব সাহস করে পরিত্যক্ত বাড়িটির দরজার সামনে এসে দাঁড়ায়। অনেক বড় দরজা। অপূর্ব ওপরের দিকে টর্চ মারতে দেখে বড় করে লেখা, আমার পাপের সাম্রাজ্যে আপনাকে স্বাগতম। অপূর্ব থমকে যায়। লেখার বর্ণ ঠিক সেরকম যেরকমটা সৈকতের লাশের সাথে চিঠিতে দিয়েছিল। অপূর্ব দরজাটা খুলতে চায়, কিন্তু খোলার কোনো উপায় নেই, কারণ দরজাটা অনেক বড় আর মজবুত। কিভাবে খুলবে সে ভাবতে থাকলো। এর এত পুরাতন বাড়ি দরজা এত মজবুত থাকে জানা ছিল না অপূর্বর। অপূর্ব বাড়িটার অন্যদিকে দেখলো, কোথা থেকে ভেতরে প্রবেশের রাস্তা পায় কিনা। অপূর্ব দেখতে পায় ছোট একটা জানালা, কিন্তু কিভাবে খুলবে? অপূর্বর পিস্তলের সাইলেন্সার লাগানো, এটা দিয়ে শুট করলে শব্দ হবে না। অপূর্ব জানালায় শুট করে, জানালাটা খুলে যায় মধ্যেই। অপূর্ব ভেতরে প্রবেশ করে। অপূর্ব বুঝতে পারলো
একটা ঘরে প্রবেশ করেছে। ঘরটা অন্ধকার। অপূর্ব টর্চ জ্বালায়, দেখতে পায় একটা দরজা। অপূর্ব দরজাটা খুলতে যা দেখতে পায় তা অপূর্ব চোখ যেন পুরোটাই ছানা বড়া করে দেয়। অপূর্ব চোখগুলো বড় বড় হয়ে যায়। ঘরের ভেতরের অংশ দিনের মতোই আলোকিত, বিভিন্ন লাইটিং করা, অনেক দামি দামি বাতি। বাড়িটা যেমন পরিত্যক্ত মনে হলো, ভেতরটা একদম সাধারণ বাড়ির মতোই। সাধারণ বলে ভুল হবে, যেন কোনো রাজকীয় বাড়ি বা রাজবাড়ি। অপূর্ব ধীরে ধীরে পেছনে প্রবেশ করে। অদ্ভুত আর ভয়ানক। আশেপাশের দেওয়ালে কিছু ভয়ানক শব্দ লেখা, হাতের লেখা। লেখার ধরন খুব পরিচিত মনে হচ্ছে। অপূর্ব সামনের দিকে এগোয়। একের পর এক ঘর, দরজাহীন ঘর। ঘরগুলোতে শুরু থেকে শেষ কিছু নেই। অপূর্ব পিস্তলটা সামনে তাক করে ঘরের ভেতরে উকি দেয়। অপূর্ব ভয়ে চুপসে যাচ্ছে। ঘরটার ভেতরে কিছু মেডিকেল জিনিসপত্র। অপূর্ব ঘরটি থেকে বেরিয়ে আসে। এদিক থেকে সেদিক পরখ করে, কোথাও কেউ নেই। সামনে সরু একটা গলির মতো, তার সামনে একটা ঘর। ডান পাশের দিকে দিয়ে ওপরে ওঠার সিঁড়ি। অপূর্ব সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। বুকের ভেতর ধুকধুক করছে। পরিষ্কার শোনা যাচ্ছে অপূর্ব মনে মনে কিছু দোয়া পাঠ করে। অপূর্ব প্রথম সিঁড়ি পার করে। দ্বিতীয় সিঁড়িতে পরেই একটি ঘর। ঘরটার সামনে বড় করে লেখা এস রুম। তার সামনে ব্রেকেট দিয়ে লেখা ডেথ, মানে কোনো মৃত মানুষের ঘর। দরজা বন্ধ। অপূর্ব ভালোভাবে পরখ করে দেখলো দরজার পাশে ছোট্ট একটা গ্লাসের জানালা, খুবই ছোট। অপূর্ব ভেতরে উকি মারে। ভেতরটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে দেখতে পায় অপূর্ব। তবে যা দেখতে পেল, অপূর্বর চোখগুলো যেন পুরোপুরি বড় হয়ে গেল। বারবার ঢোক গিলতে শুরু করলো। কাঁপন উঠে যাওয়ার উপক্রম। অপূর্ব দেখতে পায় একটা ছেলের মৃতদেহ, সাদা কাপড় দিয়ে ঢাকা, তবে মুখমণ্ডল বের করা। লাশটি নিচের দিকে কেমিক্যালের বোতলে। সেই কেমিক্যালের বোতলের সাহায্যে মৃতদেহটি অক্ষত আছে এখনো, কিন্তু লাশটি কার? অপূর্ব ভালো করে দেখার চেষ্টা করতে পারে। লাশটির পা উল্টো দিকে ঘোরানো। একটি মেয়ে বসে আছে, চুলগুলো কোঁকড়ানো। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা এমন এক ভঙ্গিমায় ধরে বসে আছে যেন শুয়ে থাকা লাশটি জীবিত, আর সেই জীবিত লাশটিকে সে দেখছে। উল্টো দিকে ঘুরে মেয়েটি লাশটির সাথে কথা বলছে, খাবারও খাচ্ছে, তাকেও খাওয়াচ্ছে। অপূর্ব পরিষ্কার দেখতে পাচ্ছে খাবারগুলো অনবরত পড়ে যাচ্ছে। অপূর্ব ধপাস করে দেওয়াল টপকে পড়ে, হাত উল্টে গিয়ে ঘাম মুছে দ্রুত গতিতে নিঃশ্বাস নিতে থাকে। এ আবার কেমন কাহিনী? কি হচ্ছে এখানে? অপূর্বর ভেতরটা যেন হাঁসফাঁস শুরু করে দেয়। এটা কাদের আস্তানা? এত ভয়ানক। অপূর্ব নিচে নামে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। সামনে সরু গলিটার সামনে একটা ঘর। অপূর্ব ধীরে ধীরে ঘরটির সামনে এগোয়। ঘরটির ওপরে লেখা এইস রুম। তার সামনে ক্রস চিহ্ন, মানে প্রবেশ নিষেধ। অপূর্ব ঘামছে। চারদিকে এত নিস্তব্ধ, শরীর শিউরে উঠছে। অপূর্ব ঘরটির ভেতরে প্রবেশ করে, কিন্তু দরজাটা মজবুত, খালি হাতে খোলা সম্ভব হয় না। শুট করার পর এ দরজাটিও খুলে যায়। ঘরটি অন্ধকার। ঘরটির ভেতরে একটা শিকল, এর শব্দ আসছে। অপূর্ব টর্চ জ্বালায়। অপূর্ব দেখতে পায় এক কোণে একজন রক্তাক্ত লোক ভয়ে চুপসে বসে আছে, চুল দাঁড়িয়ে একাকার। অপূর্ব লোকটির কাছে এগিয়ে গেল। কাছে গেলে দেখতে পায় ইনি সেই লোক যিনি সেদিন আমাকে কয়েন দিয়েছিল। লোকটির অবস্থা করুণ। অপূর্ব আতঙ্কিত কণ্ঠস্বরে বলল, কে আপনি? আপনি এখানে কিভাবে আসলেন? আপনার এরকম অবস্থা কেন? আপনার নাম কি? লোকটি কাঁপছে। অপূর্ব দ্বিতীয়বার প্রশ্ন করতেই, বলুন না, কিছু তো বলুন, কিছু বলার চেষ্টা করুন। কি হয়েছে আপনার সাথে? লোকটি কাঁপছে। হাসেম আমি। অপূর্ব চট করে বসে পড়ে। অপূর্বর সমস্ত পৃথিবী যেন ঘুরে ওঠে। ইনি কি সেই হাসেম যিনি 5 বছর ধরে নিখোঁজ? অপূর্বর শরীর থেকে যেন অঝরে ঘাম ঝরতে শুরু করেছে। কে করছে এমন? এই পরিত্যক্ত বাড়িটি মৃত্যুঘর। কারা বানিয়ে রেখেছে? ঠাই অপূর্ব 2 লোকের গলার আওয়াজ পায়। অপূর্ব দরজার বাইরে উঁকি মারে। দেখতে পায় চুপ রুপিয়ালি আর হিমেল। অপূর্ব মেঝেতে বসে পড়ে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হিমেল এদের সাথে। সবাই কেন ওর পিছে লেগেছে বিশ্বাসঘাতকতা করতে? রাত বেড়ে চলেছে। রাত প্রায় 12টা নাগাদ। অপূর্ব মেঝেতে লুটিয়ে পড়ে বসে আছে। অপূর্ব কার উপস্থিতি অনুভব করছে। কেউ আসছে এই ঘরে। অপূর্বটা টর্চটা বন্ধ করে দরজার পাশে দাঁড়ায়। ঘরটি বেশ বড়, অন্ধকার। একজন হাশেমের ঘরের দরজার কাছে এসে দাঁড়ায়। লোকটি একা একা বলল, এই ঘরটি কে খুলেছে? এদের টাকা দিয়ে?
কাজে রেখেছে কিসের জন্যে বলে লোকটি দরজাটা বাহির থেকে বন্ধ করে দেয়। অপূর্ব বুঝতে পারে লোকটি মাতাল। হাসেম কাঁপছে, বোঝা যাচ্ছিল শিকলের শব্দ আসছে। অপূর্ব হাসেমের অবস্থা দেখে কাঁদছে। লোকটা দেখে অনেক খারাপ লাগছে অপূর্বর। কতটা নিষ্ঠুর, কতটা হায়না ওরা, কতটা পাষাণ হলে এরকম করতে পারে। আমার ঘৃণা হচ্ছে আমার বন্ধুদের ওপর। ওরা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? কিভাবে ওরা আমার সাথে এতদিন এভাবে ছলনা করে গেল? অপূর্ব এসব ভাবতে ভাবতে হঠাৎই বুকের ভেতর ব্যথা শুরু হয়। অপূর্ব বুকের উপর হাত রেখে প্রার্থনা করতে থাকে যাতে বুকের ব্যথাটা কমে যায়। এখানে পানিও নেই, কিছু নেই। অপূর্ব টর্চটা জ্বালায়, উঠে গিয়ে হাসিমের কাছে বসে। হাসিম কিছু বলতে পারছে না, বলার চেষ্টা করছে। অপূর্ব পাশে বসে আছে, বুকের বাপাশে হাত দিয়ে। হঠাৎ করে হাসিম অতিষ্ঠ হয়। অপূর্ব ডান দিকে টর্চের আলো দিতেই দেখতে পায় মাটির কলস, হয়তো এটাতে পানি আছে। অপূর্ব ভেবেছিল এখানে পানি নেই। অপূর্ব কলসটি থেকে পানি ঢেলে নিয়ে খেয়ে নেয়। অপূর্ব হাসিমের কাছে এসে বসলো, জোর জোরে শ্বাস নিল অপূর্ব। পিস্তলটা মেঝেতে রেখে দেয় তৎক্ষণাৎ। নিশ্চুপ কিছুক্ষণ চুপচাপ থাকে। হাসেম বয়সটা খুব নয়, হাসেম আমাদের মতোই, কিন্তু তার এই অবস্থা কে করেছে? দাড়ি চুলগুলো অনেক বড় বড়। মনে মনে ভাবতে লাগলো অপূর্ব, হাসেম ভাই ওই দিন যে কয়েনটি দিয়েছিলেন সেই নকশাটাই কি এটাই? হাসেম কিছু বলছে না, কথা বলার শক্তি নেই হাসিমের। অপূর্ব হাসিমের কাঁধে হাত দিয়ে কাঁপা কণ্ঠে বলল, হাসিম ভাই কথা না বললেও পারেন, হ্যাঁ বা না সূচক মাথা নাড়িয়েন। কয়েনটা কি এই জায়গারই ছিল? হাসিম না সূচক মাথা নাড়ে। অপূর্ব সিটকে এক হাত দূরে সরে যায়। কি বলছে হাসিম এসব? তার মানে এটা সেই জায়গা না? তবে এটা কাদের আস্তানা? অপূর্ব চিন্তা আরো দ্বিগুণ বেড়ে গেল। অপূর্ব ঘামছে। তার মানে আমি এখন পর্যন্ত সঠিক রাস্তায় আসিনি। তবে এটা কাদের আস্তানা? এখানে হিমেল চিপডুপিয়ালিনি বা কি করছে? অপূর্ব অন্ধকার ঘরে বন্দি হয়ে আছে। এখান থেকে তো বের হতে হবে, কিন্তু ভেতরে হায়নাগুলো আছে। অপূর্ব অপেক্ষা করছে কখন তারা বাইরে যাবে। অপূর্বর অপেক্ষার প্রহর, এক প্রহর, দু প্রহর কেটে যাচ্ছে। অনেক প্রহর, রাত যেন শেষই হচ্ছে না। কেউ বাইরেও বের হচ্ছে না। অপূর্ব মন স্থির করলো দরজা পিস্তলতে খুলবে, এরপর বের হবে, যা হওয়ার হয়ে যাবে। অপূর্ব দরজায় লক বরাবর শুট করে। দরজা খুলে যায়, আশেপাশে কেউ নেই। অপূর্ব পিস্তল সামনে তাক করে বের হয়। অপূর্ব উপরে উঠতেই তখন চিপচুপেলি হিমল উপরে গিয়েছিল। অপূর্ব ধীরে ধীরে উপরে ওঠে। প্রতিটা ঘর একদম অন্ধকার। অপূর্ব দেখতে চায় ওরা দুজন ভেতরে গিয়ে কি করছে। এতটা সময় পার হয়ে গেল, তা ওরা বের হচ্ছে না। ঘরগুলোর জানালা নেই। দোতলা ঘর অতিক্রম করে তিনতলা উঠল। চারদিকে নিস্তব্ধ, গলির পথের মতো, দুপাশে হাসপাতালের মতো ঘর। অপূর্ব উঁকি মেরে দেখছে, প্রতিটা ঘরের সামনে থাই গ্লাসের দরজা, ভেতর থেকে সব দেখা যাচ্ছে, কিন্তু কেউ নেই। চিকিৎসার জন্যই যা কিছু দরকার সেসব কিছুই এখানে আছে। এখানে হয়তো জেনারেটর ব্যবহার করা হয়। অপূর্ব অবাক হয়, বারবার ঢোক গিলছে। অপূর্ব আশপাশ ভালোভাবে দেখতে থাকে আর একটু একটু করে এগোতে থাকে, কিন্তু কোথাও যেন সূত্র পাচ্ছে না। কিন্তু এখানে কোনো কিছু তো হয়েছে, কিন্তু সেটা কি? তৎক্ষণাৎ অপূর্বর পেছনে এসে হঠাৎই অপূর্বর মাথায় কেউ আঘাত করে। অপূর্ব পেছনে ঘুরে দেখতে পায়নি। পিস্তলটা হাত থেকে পড়ে যায়, উপর হয়ে পড়ে যায়। অপূর্ব তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে। রাত বেড়ে চলেছে, কিন্তু এই রাত কোনো এক অভিশপ্ত রাত। রাত শেষই হচ্ছে না। ঠিক 1 ঘন্টা পর অপূর্বর জ্ঞান ফিরে। অপূর্ব টিপ টিপ করে চোখ মেলে তাকিয়েছে। চোখের সামনে সবকিছু ঝাপসা। চোখ পরিষ্কার করার চেষ্টা করলো, তখনই অপূর্ব বুঝতে পারলো তার হাত পা বাঁধা। অপূর্বকে চেয়ারের ওপর বসিয়ে বেঁধে রাখা হয়েছে। অপূর্ব নিজেকে বাঁধা অবস্থা থেকে মুক্ত করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। অপূর্বর মাথার ওপর ছোট একটা বাল্ব জ্বলছে। বাল্বের আলো শুধু অপূর্ব বরাবরই, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। অপূর্ব বারবার হাতের দড়ি খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তৎক্ষণি হাঁটার আওয়াজ পায়, কেউ আসছে। অপূর্ব কান খাড়া করে। চপর চপর পায়ের আওয়াজ। হঠাৎই অপূর্বকে আটকে রাখার ঘরের সামনে বাইরে দুজন অচেনা মানুষের কণ্ঠস্বর ভেসে ওঠে। তাদের মধ্যে একজন অপরজনকে বলছে শেষ করে দেই। তার সাথে অন্যজন বলছে না, তবে ওই খুব সাহসী। হুট করে কিছু করা যাবে না, আগে স্যারকে আসতে দে। যা
করবে স্যার তাই হবে। এই বলে চেনা লোক দুটো স্থান ত্যাগ করে। অচেনা লোক দুটো। অপূর্ব বুঝতে পেরেছে এদের ওপরেও কেউ আছে। এরা তার চালানা। ওদের স্যারের অনুমতি ছাড়া এরা কেউ কিছু করবে না, কিন্তু এদের স্যারটা কে সেটা তো আমাকে জানতে হবে, মনে মনে ভাবলো অপূর্ব। অপূর্ব বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর শুনতে পেল কেউ আসছে। এবারও ঠিক একাধিক পায়ের আওয়াজ। এদের মধ্যে একজন বলে উঠল, স্যার, ছেলেটাকে আমরাই বেঁধে রেখেছি। অপূর্ব ভাবলো হয়তো ওদের স্যার এসেছে। সে হয়তো সূর্য। অপূর্ব আগ্রহ নিয়ে দেখে যাচ্ছে, কিন্তু ঘরটা অন্ধকার, দেখবে কিভাবে। দরজা খুলে ভেতরে সে একজন বাল্ব জ্বালায়। পুরো ঘরটি আলোকিত হয়ে যায়। অপূর্ব চোখগুলো বড় বড় করে দেখলো। যা দেখতে পেল অপূর্ব সম্পূর্ণ হতবাক হয়ে যায়। ভুরু কুঁচকে নেয়, আতঙ্কিত কণ্ঠস্বরে বলল,